কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনা ঘটিয়ে দেশের বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে হামলা, ভাঙচুর ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে তা ভাবতেই পারেনি সরকার। এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, দেশের সব অপকর্ম সাম্প্রদায়িকতার জনক ও ঠিকুজি হচ্ছে বিএনপি। অন্যদিকে বিএনপি অত্যন্ত উচ্চ পর্যায়ের অসাম্প্রদায়িক দল দাবি করে দলটির নেতারা বলছেন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের মদদে যেমন কক্সবাজারের রামু, উখিয়া, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছিল, এবারও সেই সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে কুমিল্লা সহ সারা দেশে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের নীতি আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যে পরিণত হয়েছে। আওয়ামী লীগ বিএনপির এমন দোষারোপের রাজনীতি সাম্প্রদায়িক হামলায় জড়িতদের পরিচয় আড়াল করবে জানিয়ে ক্ষমতাসীন দলের শরিক নেতারা বলছেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করে চলার ফলে দেশে যে সাম্প্রদায়িক মানসিকতার বিস্তার ঘটেছে তাতে কেউই দায়মুক্ত নন। সাম্প্রদায়িক সহিংসতার পেছনে রাজনীতির দায় দায়িত্ব কতটা, এই আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন আশা করছি। আমাদের সঙ্গে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও বিএনপি দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, এবং যুক্ত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকে রাজকাহনে। আশা করছি আমিনুল ইসলাম আমিন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার কাছ থেকে শুরু করি। আমি বিএনপি মহাসচিব যেটি বলছেন যে সরকার দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তার বিভিন্ন সংস্থা দিয়ে কুমিল্লার ঘটনাটি ঘটিয়েছে এবং সারা দেশে হামলার যে ঘটনাগুলো সেগুলো ঘটিয়েছে। দুটি প্রশ্ন করতে চাই। এক হচ্ছে যে তার মানে কি দেশে স্থিতিশীলতা আছে, সরকার সেটি বিনষ্ট করার এখন চেষ্টা করছে? সবসময় তো আপনারা উল্টো অভিযোগ করেন যে দেশে স্থিতিশীলতা নেই, এই একটি প্রশ্ন। এবং দ্বিতীয়ত যেটি জানতে চাই যে আপনারা বিএনপি যেটি বলছে সরকার বিভিন্ন সংস্থা দিয়ে বা সরকার উস্কানি দিয়ে এটি করিয়েছে, এটির কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে নাকি এমনিই বলছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে সূচনা বক্তব্য সেখানে খুব স্পষ্ট যে দুটি বৃহৎ রাজনৈতিক দল পরস্পরের মধ্যে দোষারোপের একটা কথা চলছে, কিন্তু এর মধ্যে এটাই সত্য যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব, সেই উৎসবটি এবার একটা বিভীষিকায় পরিণত হয়েছে। প্রচুর অশ্রু ঝরেছে মানুষের, রক্ত ঝরেছে মানুষের, প্রাণহানি হয়েছে, লুটের খবর আমরা পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে। অর্থাৎ সংখ্যালঘুদের যে এক ধরনের ত্রাসের মধ্যে ফেলা হয়েছে সেটা বোধ করি আজকে আলোচনায় আমার সঙ্গে আমার যে সহ আলোচকরা যুক্ত আছেন তারা কেউই অস্বীকার করবেন না। আমি আমার বক্তব্যের শুরুতেই একটা প্রশ্ন রাখতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে 2012 সালের 29শে সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে কিন্তু এ ধরনের হামলা হয়েছিল। এরপরে এক বছর যেতে না যেতে 2013 সালে হয়েছে পাবনার সাথিয়াতে, 14তে হয়েছে কুমিল্লার হোমনাতে, 14তে কুমিল্লার হোমনার সঙ্গে সঙ্গে যশোরের অভয়নগরের মালোপাড়ায় হয়েছে, 16 সালে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, এবং তারপরে ধারাবাহিকভাবে বরিশাল, ঠাকুরগাঁ, পাবনা, কলমাকান্দা বহু জায়গায় মানে বাংলাদেশ জুড়ে এই ধরনের তাণ্ডব চালানো হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা পরিসংখ্যান দিয়েছিল যেখানে দেখা গেছে যে 2014 সালের যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে 15-র প্রথম 3 মাসে হয়েছে তার 3 গুণের বেশি, 16-র প্রথম 5 মাসে হয়েছে তার 5 গুণের বেশি। অর্থাৎ এই ধরনের পরিসংখ্যান কিন্তু আমরা দিতে পারবো। বাস্তবতা যেটা সেটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন তো থেমে নেই, বরং এটা বাড়ছে প্রতিনিয়ত। এখানে খুব দুঃখজনক হচ্ছে ক্ষমতায় আছে ভোটে, বিনা ভোটে জবরদস্তি করে দখল করে যেভাবেই বলেন, এমন একটি সরকার যে সরকার নিজেকে অসাম্প্রদায়িক দাবি করে, যে সরকার দাবি করে যে অসাম্প্রদায়িকতার একমাত্র কার্ড তাদের হাতে আছে এবং তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়। কিন্তু তাদের সময় কি করে একটা পর একটা এই ধরনের ঘটনা ঘটে এবং একটিরও বিচার হয়নি। যে জায়গাটিতে আমি আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে 2012 সাল থেকে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর যদি আজকে বিচার হতো তাহলে বোধ করি 2021 সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের এই ঘটনাগুলো দেখতে হয় না। আপনি যে প্রশ্নটি করেছেন যে সরকার কি করতে চায়, সরকারের নানা রকম প্ল্যান থাকে, শর্ট টার্ম প্ল্যান, মিড টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যান। আমি যদি শর্ট টার্ম প্ল্যানের দিকে তাকাই আমি দেখবো যে এখন বাজারে আগুন, বাজারে দ্রব্যমূল্যের যে অবস্থা, নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, অথচ 13 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও একটা নির্বাচন কমিশন গঠনের আইনে সরকার করতে পারেনি। সেটা নিয়ে নানান মহল থেকে কথা হচ্ছে। অর্থাৎ চারপাশে যে পরিস্থিতি বিরাজ করছে সেখান থেকে দৃষ্টিকে সরানোর মোক্ষম উপায় হচ্ছে এখন অন্য একটা দিকে দৃষ্টি ফেরানো, এবং সেটাই কিন্তু সরকার খুব সফলভাবে করেছে। না হলে চৌমোহনীতে, বেগমগঞ্জের চৌমোহনীতে যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু স্থানীয় যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লিডার আছেন তারা প্রশাসনকে
জানিয়েছেন এবং প্রশাসন নিষ্ক্রিয় থাকা অবস্থায় 6 ঘন্টা জুড়ে 15টা মন্দিরে ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয়। প্রশাসন নিষ্ক্রিয় ছিল এবং শুধু যে বেগমগঞ্জে প্রশাসন নিষ্ক্রিয় ছিল তাই নয়, বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি এবং সরকার দলের সদস্য যিনি বক্তা আছেন তিনিও জানেন, ডেফিনেটলি জানেন যে প্রশাসনের এক ধরনের নীরব ভূমিকা আমরা দেখেছি, যেটা পুলিশ বলেন, যেটা স্থানীয় প্রশাসন বলেন, সিভিল ব্যুরোক্রেসি, যেটা তারা কিন্তু নিষ্ক্রিয় ছিল। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, একদম তারা নিষ্ক্রিয় ছিল। জি, আপনি যেটা অভিযোগ করছেন যে সরকার এটি ঘটিয়েছে, কিন্তু আপনি বলছেন সরকার কেন ঘটাচ্ছে তারও একটা ব্যাখ্যা দিচ্ছেন, সেটি জায়গায় একটু জিজ্ঞাসা করতে চাই যে এখানে দৃষ্টি ফেরানোর একটা অভিযোগ করছেন, কিন্তু মানে এই যে সমালোচনাগুলো হচ্ছে লং টার্মেরটাও আপনি নিশ্চয়ই যোগ করেই বলবেন, সাথে সাথে প্রশ্নটাও যোগ করে দেই যে সরকারের মানে এত সমালোচনা হচ্ছে, আপনারা করছেন বা গণমাধ্যমগুলোতে হচ্ছে যে সরকার কেন ব্যবস্থা নিতে পারলো না, এমনকি আজকে শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একটা খেদোক্তি করলেন যে আগে থেকেই সতর্ক থাকা উচিত ছিল, সরকারকে আরো সতর্ক থাকা উচিত ছিল। মানে এই সমালোচনাগুলো তো সরকারকেই ভোগ করতে হচ্ছে, তাহলে সরকারের মানে ক্ষতি হয়ে যাচ্ছে না আরো? দেখুন, আপনি ক্ষমতায় থাকবেন, দায়িত্বে থাকবেন, দায় নেবেন না তা তো হয় না। এই দায়টুকু তো সরকারকে ডেফিনেটলি নিতে হবে এবং প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় দিন শেষে সরকারের ঘাড়ে নিশ্চয়ই যাবে। আমি যে কথাটি বলছিলাম, লং টার্ম প্ল্যান, একটা জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে হতে পারে এবং প্রত্যেকটা কর্তৃত্ববাদী সরকারের যে দেশে যে সরকারগুলো থাকে তাদের এই ধরনের একটা রিস্ক তাদের মধ্যে থাকে এবং আওয়ামী লীগ সরকার এটা দেখাতে চায় যে এই ধরনের কন্ট্রোলড ভায়োলেন্সের মধ্যে দিয়ে যে বাংলাদেশে একটা সম্ভাবনা আছে জঙ্গিবাদ উত্থানের, এবং এই সম্ভাবনা যতদিন আওয়ামী লীগ আছে ততদিন কন্ট্রোলের মধ্যে থাকবে এবং আওয়ামী লীগ যদি না থাকে তাহলে এই সম্ভাবনা আরো বহুগুণ বেশি। সুতরাং এই ধরনের একটা ভায়োলেন্স তৈরি করা বা এই ধরনের একটা কন্ট্রোলড ভায়োলেন্স যেটা নিজেদের আয়ত্তে থাকবে কিন্তু তারপরেও মানে এক ধরনের ভায়োলেন্স হবে কিন্তু যেটা সর্বাত্মকভাবে আয়ত্তে আছে, এইটা একটা লং টার্ম প্ল্যানের অংশ বলে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, কিন্তু সেটিতে সরকার, আপনারা বলছেন সেটি সরকারের উদ্দেশ্য, সরকার সেটিতে সফল হচ্ছে কিনা আপনি তো হিসেব দিচ্ছিলেন। এই একটি বিষয়, আর একটা বিষয় আপনার কাছে যে প্রশ্ন রেখে আমি আমিনুল ইসলাম আমিনের কাছে যাব, যে আপনি বলছিলেন যে 12-13 মানে একটা বড় হিসাব দিলেন যে প্রতি বছরই প্রায় এরকম ঘটনা ঘটছে, কিন্তু বিএনপিও কে বিচার করেছে, সেই 2001-এর ঘটনা সব তো মনে আছে আমাদের নিশ্চয়ই, সেগুলোর বিচারই বা কোথায় করেছে? সেই নির্মম কাহিনীগুলোর কথা নিশ্চয়ই এখন আমিনুল ইসলাম আমিনও বলবেন। যে আমিনুল ইসলাম আমিন, আপনার কাছে প্রশ্নটি করি, সেই সাথে এগুলো নিশ্চয়ই মিলিয়ে বলবেন যে আপনারাও মানে শাসক দলের পক্ষ থেকেও বিএনপির দিকে আঙুল তোলা হচ্ছে যে এইসব ঘটনার পেছনে বিএনপির উস্কানি আছে, বিএনপি দায়ী এগুলোর জন্য, সেটা কি আপনাদের কাছে কোনো প্রমাণ আছে নাকি আপনারা এমনি বলছেন? এই প্রশ্নটি করতে চাই। আর সাথে সাথে সেই যে সরকার কি ব্যর্থ কিনা নিরাপত্তা দিতে, এরকম হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানটা হচ্ছে, সেই সময় আসলে এইরকম একটি ঘটনা ঘটে গেল। আমিনুল ইসলাম আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি সম্মানিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। আমি সরকারকে মোটেও এখানে ব্যর্থ মনে করি, বরঞ্চ হ্যাঁ, আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী যেটি বলেছেন যে এখানে আমাদের আরো বেশি সতর্ক থাকার সুযোগ ছিল এবং সেখানে আওয়ামী লীগ সরকার এমন একটি ইতিবাচক সরকার যারা অত্যন্ত সাবলীলভাবে এই নিজের সীমাবদ্ধতা এবং আরো ভালো করার চেষ্টার কথাটি বলতে পেরেছে, যেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেই। যেমনটি ধরেন রুমিন ফারহানা মনের মাধুরী মিশিয়ে একেবারে ওই যে এখন যে পলাতক আছেন বিদেশে বসে ক্রমাগত সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে যে কুখ্যাত কনক সরোয়ার এবং ওদের মতো, ঠিক একইভাবে তিনি তার কথাগুলোর পুনরাবৃত্তি করলেন। কারণ ওরা যেমনটি উনি একটা হাস্যকর কথা বলেছেন, 13 বছরে নির্বাচনী আইন হয়নি কেন? 13 বছরের আগে তো লাগাতার তারাই ক্ষমতা ছিলেন, তারা কি করেছেন? এখন এই কথাটা যদি আমি বলি হয়তো উনি বা অনেকে বলবেন যে তারা করেনি বলে আপনারা করবেন না কেন, কারণ সবকিছু করার দায়িত্ব কিন্তু শুধু আমাদের নয়। আরেকটা খুব যৌক্তিক কথা বলি, আপনারা সরকারে আছেন, এখন তো দায়িত্ব আপনাদের। যে দলটি বাংলাদেশে আপনি নিশ্চয় জানেন 30 লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মের নামে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সুতরাং যে দলটি শতভাগ বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে এই ধর্মান্ধ গোষ্ঠীকে রাজনীতিতে টেনে নিয়ে এসেছে এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে এবং তারাই ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়াবে, এটা একেবারে শতসিদ্ধ কথা, এটা প্রমাণিত ইতিহাসে। উনি অনেক লম্বা লম্বা কথা বলেছেন। 2001 সালের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দক্ষিণ বাংলায় যে শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ার কারণে যে ভয়ঙ্কর তাণ্ডব পরিচালিত হয়েছিল, যেভাবে দল বেঁধে শিশু অজিফা থেকে শুরু করে
অসংখ্য সংখ্যালঘু নারীকে, শিশুকে বলাৎকার করা হয়েছিল এবং বাড়িঘর বশীভূত করা হয়েছিল, তার একটি বিচার হয়েছে? বরঞ্চ আমরা দেখেছি যে বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন হয়েছিল, সেই তদন্ত কমিশন সুনির্দিষ্টভাবে এই সংখ্যালঘু নির্যাতনের কারণে যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন এবং মেজর হাফিজ সহ অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছিল, কিন্তু তাদের কারণ আমি বিচার তো দূরে থাক, তখন একটি মামলাও করা হয়নি। ওগুলো ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতাকে লালন এবং পালন করা। যে দলটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগুলো লালন করেছে, তাদেরকে ফুলে ফুলে পল্লবিত হওয়ার জন্য সমস্ত সুযোগ করে দিয়েছে, তাদের শেকড়কে শক্ত করেছে, তারা যদি আজকে এসে বলে যে সারা জীবন অসাম্প্রদায়িক চেতনার যে দল, রাজনৈতিক দল আওয়ামী লীগ, যারা সবসময় সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে, সব সংখ্যালঘুদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে এই অভিযোগ আমি মনে করি না ধোপে আমি বলছি আমার স্বীকার করতে দ্বিধা নেই। কোন কোন জায়গায় কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অনেক আওয়ামী লীগের পদবীধারীরাও সেখানে এইসব জায়গায় সম্পৃক্ত হয়েছে, যেমন আমরা নাসিরনগরে দেখেছি। কিন্তু দেখুন, সেখানে সরকার ন্যূনতম ছাড় দেয়নি বলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তারা গ্রেফতার হয়েছে। সুতরাং ছাড় পাচ্ছে না কোথাও, কিন্তু বিএনপি আমার একটি প্রমাণ দেখা তারা পারবে না। এবং সেটাও কেন হচ্ছে? এই যে আজকে কেউ কেউ আওয়ামী লীগের পদবীধারী তারা এই সুযোগটা পাচ্ছে কেন? এটাও কিন্তু আমাদের এই ব্যর্থতা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। সেটা হচ্ছে কি, বঙ্গবন্ধুর আদর্শে যে রাজনীতির চর্চা, সেই চর্চাটা যে কোনো কারণে কমে যাচ্ছে বলে ফাঁক ফোকর দিয়ে কিছু এরকম অপরচুনিস্ট মানুষ আমাদের দলে ঢুকে পড়ছে, যেটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন যে কোথাও কোথাও আঞ্চলিক পর্যায়ে কেউ কেউ নিজের গ্রুপ ভারী করার জন্য অন্য দলের মানুষকে সুযোগ করে দিচ্ছে। এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, এটাকে আমি আমার স্বীকার করতে কোনো ধরনের দ্বিধা নেই। বাট আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, দল হিসাবে আদর্শিক চেতনার জায়গা থেকে আওয়ামী লীগ সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং ঠিক অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এটা আমাদের মূল স্পিড। এটা নিয়ে আমরা এই কুমিল্লা থেকে একটা শুল্ক ঘটনা নিয়ে যেই সাম্প্রদায়িক অশুভ শক্তিকে উস্কে দেওয়ার যে অপপ্রয়াস, সে অপপ্রয়াসকে আমরা যে কোনো মূল্যেই চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম আমিন। কিন্তু এই প্রশ্নটা করতে চাই আপনার কাছে যে এই ঘটনাগুলো আপনারা 2001-এর কথা বলছেন, আমিও প্রশ্নটি করেছি ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির কাছে, কিন্তু এই তারপরে 2012 থেকে যে হিসাবগুলো আমরা দেখছি আসলে বাড়ছে কিনা দিনে দিনে, মানে প্রায় প্রতি বছরই এরকম সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। মানে আওয়ামী লীগ যখন হিন্দুদের কাছে নির্ভরযোগ্য বলে আপনারা দাবি করেন, সেই আওয়ামী লীগ দল যখন ক্ষমতায় আছে তখন এই ঘটনাগুলো বছর বছর কেন ঘটছে? এই প্রশ্নটি আপনার কাছে আমি রেখে গেলাম। আমি শিরিন আক্তার এমপি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে পাল্টাপাল্টি আমরা দেখছি, আওয়ামী লীগ বলছে বিএনপিকে, বিএনপি বলছে আওয়ামী লীগকে, এতে আসলে লাভ কতটা হচ্ছে, ক্ষতি হচ্ছে কতটা? অনেক ধন্যবাদ। দীর্ঘক্ষণ আলোচনার মধ্য দিয়ে আমার দুজনই সহ আলোচক অনেক শিরিন আক্তার বক্তব্যের মধ্য দিয়ে তারা অত সংখ্যা অত্যন্ত স্পষ্ট করা দরকার। সেই কথাটি হলো যে বাংলাদেশ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে, সুতরাং এটা হেলাফেলা কোনো জায়গা নেই। এবং এই রক্ত যখন দিয়েছে তখন মানুষই একসঙ্গে মিলে লড়াই করেছিল পাক সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং সেদিন একটা কথাই বলেছিল যে ধর্ম বড় নয়, মানুষই বড়, যার ধর্ম তার সেভাবে করবার কথা ছিল। এবং তার উপর ভিত্তি করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের 4 রাজনীতির একটি বড় মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এবং সেখানেই ধর্মনিরপেক্ষতার কথা তিনি বারবার বলতে যে কথাটি বলেছেন যে রক্ত যখন দিয়েছে তখন কে হিন্দু ছিল কে মুসলমান ছিল এইটা দেখা হয়নি, বরঞ্চ দেখা হয়েছে বাঙালির স্বার্থ, বাঙালির সত্তা, বাঙালি জাতি রাষ্ট্র কিভাবে গঠিত হবে সেই বিষয়টি। সুতরাং আজকে এই জায়গাটাকে ধরবার এই কাজটা
দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান হয়েছিল, ভূত কিন্তু আমরা তাড়াতে পারলাম না 50 বছরে। রুবিন যেমন বলছেন যে সরকার একটা কিছু অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দেবার জন্য এই কাজটি করছেন, আমি ওনার কথাই যদি একমত হই তাহলে বলবো একই কারণে রুবিন ফারহানা যেহেতু মিছিল করতে পারছেন না, যেহেতু আন্দোলন তৈরি করতে পারছেন না এবং এগুলো করতে পারছেন না বলে তিনি এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। তো এটা সমাধান নয়। এই কথাটি বলি যে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হলে 50 বছরের বাংলাদেশকে সামনে যদি এগিয়ে যেতে হয় আমাদেরকে কিছু বিষয় দলের ঊর্ধ্বে উঠে যেতে হবে। দলের ঊর্ধ্বে উঠেই তাকাতে হবে জাতির দিকে এবং বলতে হবে সত্য কথাটি বলাটা খুব প্রয়োজন। এবং সেখানে কয়েকদিনের আপনার নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা হচ্ছে, একটু কথাটা ভেঙে ভেঙে আসছে। আমি একটা বিরতিতে যাই, আমি বিরতি থেকে এসে আপনার কাছে আরেকটা প্রশ্ন করব। আমি একটা বিরতি থেকেই ফিরে আসি, আশা করছি ততক্ষণে নেটওয়ার্কটিও ভালো হবে। আমরা ফিরছি রাজকাহনে, ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমি শিরিন আক্তার এমপি, আপনার কাছে বলছিলাম প্রশ্ন করব। আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময় একসাথে সবাই যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, কিন্তু এখন কেন তাহলে এই বিভাজনটা চলে আসে? এত সাম্প্রদায়িকতা কিভাবে জন্ম হলো আমাদের মধ্যে? মানে সাধারণ মানুষের মধ্যেও তো যেন মনে হয় যে এই সাম্প্রদায়িক চিন্তা ভাবনাটা চলে এসছে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার কমেন্টসগুলো লক্ষ্য করি তাহলেও কিন্তু খুব মনে হয় যে এমনটাই যেন হয়ে গেছে। কেন হলো এমনটা? এর পিছনে কি রাজনীতির দায় দেখেন? হ্যাঁ, অবশ্যই আমি রাজনীতির দায় দেখি। আমি দেখি যে অসাম্প্রদায়িক রাজনীতি এবং সংস্কৃতি আমার মনন জগতে তৈরি করবার ব্যাপার ছিল, সেই কাজটি কিন্তু আসলে আমরা করতে পারিনি, এই কথা স্বীকার করতেই হবে। আমরা যুদ্ধ করতে করতে আমাদের রাষ্ট্রপতিকে কে ছিলেন আর কে ছিলেন না, আমাদের স্বাধীনতার ঘোষণা কে করেছেন, কে ঘোষক আর কে ঘোষকটা, আমাদের দেশে 30 লক্ষ লোক শহীদ হয়েছে কি হয়নি, এই জাতীয় ঘটনার মধ্য দিয়ে আমরা আমাদের সময় পার করেছি অনেকবার, বহু বছর ধরে। সুতরাং একটা ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা, সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই করা এবং তার ভিত্তিতে দেশ পরিচালনা করবার জন্য যে ঐক্যমত্য 90 আমরা তৈরি করেছিলাম, 91 থেকে সেটা কিন্তু আর রাখতে পারিনি। এবং রাখতে না পারার কারণেই আমরা একটা পর্যায়ে দেখলাম যে এক একটা ভাবে কিভাবে মুখোশ উন্মোচিত হচ্ছে। আমি আজকে বলতে বাধ্যই হচ্ছি যে কিভাবে ওই পাকিস্তানি ধারা রাজনীতি যারা করেছিল, ওই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশগুলো স্বাধীন হওয়ার ফলে যাদের ভেতরে সেই আকাঙ্ক্ষাটা ছিলই পাকিস্তান থাকলেই ভালো হয়, পাকিস্তানের জন্যই যাদের ভালোবাসা, সেই রকম জায়গা থেকে কিন্তু আসলে একটা জায়গা তৈরি হয়ে এবং তার সঙ্গে ধর্মকে যখন গুলিয়ে ফেলা হয়ে ধর্ম হয়েছে নিজেদের মতো করে, এবং সেখানে আমাদের আচার আমরা ধর্মকে গুলিয়ে ফেলেছি। এই গুলিয়ে ফেলার যে কারণ, সেই কারণেই কিন্তু আমাদের মধ্যে এখন দেখা যায় প্রতি মুহূর্তে সাধারণ চিন্তা চেতনায়ও আজকে মনে হয় যেন ধর্ম নিরপেক্ষতা বললে মনে হয় যেন হিন্দুদের কথা বলা হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা বললে মনে হয় যেন এখানে কোনো ধর্মের বালাই নেই, এবং সরাসরি এটাই বলা হয় এরা ধর্মেই বিশ্বাস করে না। এই জাতীয় যে কথাগুলো, এই কাজগুলোতে আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গায় যে চর্চাটি আমাদের করা দরকার ছিল, আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে এই বিষয়গুলো নিয়ে আসা দরকার ছিল, সেই জায়গাগুলো আমরা অনেকটাই করতে পারিনি। এবং দীর্ঘ বছর ধরে সামরিক শাসন চলার কারণেও আমাদের এখানে অনেক দিন ধরে আমাদের যা করবার দরকার ছিল আমরা সেটা করতে পারিনি। ফলে গণতন্ত্রের সুফলটা এই জাতি পাওয়ার যে সময়, সেই সময়টা অনেকটা কমই পেয়েছে, আর কম পাওয়ার কারণেই জটিলতাগুলো তৈরি হচ্ছে। এবং আজকে এই কথা বলতেই হবে, বিএনপি একটি বড় দল, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, এই কথাগুলো যেমন বলেন, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে 91 সালের পর থেকে বিএনপি তার যোগসাজশ বা তার যে বন্ধুত্বের গাঢ় ছাড়াটা বেঁচেছেন সাম্প্রদায়িক শক্তির সাথে। এই সাম্প্রদায়িক শক্তি তাদের উপরে ভর করেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং তাদেরকে নিয়েই তারা রক্ষা পেতে চাচ্ছে। এবং যেই কারণে এই ধরনের একটি ঘটনার পর একজন আরেকজনকে না দোষারোপ করে, বরং আমরা যদি একই সঙ্গে বলতে পারতাম
যে এটা মোকাবেলা করতে হবে, সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি শিরিন করতে আক্তার এমপি, পারলাম না। আপনাকে অনেক ধন্যবাদ। এই একসঙ্গে কেন বলা যায় না রাজনৈতিক, এইটিকে একটা মানে এর ঊর্ধ্বে কেন ওঠা যায় না, এই প্রশ্নটা আমি শেষের জন্য তুলে রাখি। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার কাছ থেকে সেই 2001 সালে যা হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলছেন আমিনুল ইসলাম আমিন, আমিও প্রশ্নটি করছিলাম, সেটির বিচার হয়নি। আর সেখান থেকে আপনারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন কিনা, মানে সেই অবস্থান থেকে এই প্রশ্নটি করতে চাই। এবং মানে সেই হেফাজতে ইসলামের 2013 5ই মের সেই কর্মসূচিতে সমর্থন, গণজাগরণ মঞ্চের আন্দোলনের বিপক্ষে বা দাবি দেওয়ার বিপক্ষে তাদেরকে নাস্তিক আখ্যায়িত করা, মানে একটা কি সুবিধাবাদী অবস্থায় বিএনপি থাকতে চায়? আমি আমিনুল ইসলাম আমিনের জন্য এরকমই একটা প্রশ্ন আমি করতে চাইবো। রুমিন ফারহানা এমপি। শারমিন, আমি যতদূর জানি আপনিও আইনেরই ছাত্রী আমার মতো। আপনি জানেন যে ফৌজদারি মামলা জিন্দিগিতেও তামাদি হয় না, ফৌজদারি অপরাধও তামাদি হয় না, যে কোনো সময় যে কেউ কিন্তু মামলা করতে পারে। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এখন 13 বছর, এর আগে 10 বছর, মোট হলো 23 বছর। আর তাদের দোসর স্বৈরাচার এরশাদ ছিল 10 বছর, তাহলে আসে 33 বছর। 50 বছরের মধ্যে 33 বছর বাংলাদেশের দুর্ভাগ্য যে তারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর স্বৈরাচার এরশাদের হাতে ছিল, এবং তার যে পরিণতি, সেই পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, 2001 সালে যে ঘটনা ঘটেছে, তারপরে 12, 13 থেকে শুরু করে আমি যে ঘটনাগুলোর দীর্ঘ ফিরিস্তি দিলাম আমার প্রথম সেগমেন্টের বক্তব্যে, তার একটিরও বিচার কেন হলো না? আমার সহবক্তা আজকে আমাদের মানে তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ সাহেব, তার কথা বললেন, তিনি মেজর হাফিজের কথা বললেন। কেন তাদের বিরুদ্ধে আজকে 13 বছর আওয়ামী লীগ ক্ষমতায় কোনো ব্যবস্থা নিল না? ওই যে প্রোপাগান্ডা মেশিন। আপনি জানেন যে রুয়ান্ডার যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি আজকে 25 বছরের ওপরে ক্ষমতায় আছেন। সেখানে না আছে গণতন্ত্র, না আছে মত প্রকাশের স্বাধীনতা। এবং এগুলো নিয়ে কথা বলতে গেলে তিনি বলেন না, এগুলো নিয়ে কথা বলা যাবে না, তাহলে একেবারে জাতিগোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী যে যুদ্ধ হয়েছিল 93-94-এ হুটু আর টুটসির মধ্যে, সেরকম একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে। সুতরাং সেইফে থাকতে হলে আমাকে ক্ষমতায় রাখো। এই যে জুজুর ভয় দেশে দেশে, রুয়ান্ডার মতন দেশে দেশে কর্তৃত্ববাদী সরকারগুলো দেখায়, আওয়ামী লীগ কিন্তু তার ব্যতিক্রম নয়। তারা যতই নিজেকে স্বাধীনতা সপক্ষের শক্তি বলুক, যতই নিজেকে বলুক যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চায়, সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় তাদের সময়। তার কারণ তারা মনে করে যে সংখ্যালঘু সম্প্রদায় যদি বাংলাদেশে থাকে তাহলে ভোট নিশ্চিত, আর যদি তারা বাংলাদেশ ছেড়ে যায় তাহলে জমি নিশ্চিত। এই যে এতগুলো ঘটনা ঘটলো, এতগুলো মন্দিরে হামলা হলো, এতগুলো মানুষের উপরে হামলা হলো, আপনি দেখেন সেখানে লুটপাট কিরকম হয়েছে, সেখানে প্রশাসন নির্বাক কেন ছিল। প্রথম যেদিন কুমিল্লাতে ঘটনাটা ঘটলো, তারপর তো অনেক বেশি সতর্ক হয়ে যাওয়ার কথা সরকারের, অনেক বেশি সতর্ক হয়ে যাওয়ার কথা প্রশাসনের। সেটা না হয়ে কেন এতগুলো ঘটনা ঘটতে দেয়া হলো? আপনি জানেন, আজকে আমি দেখছিলাম বিবিসিতে রিপোর্ট এসছে 2 ঘন্টা আগে, যে এই ঘটনাগুলোতে যে মামলা হয়েছে সেখানে বিভিন্ন জায়গায় 5 জন বা 10 জন নামধারী আসামি আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 2000 থেকে শুরু করে 5000 পর্যন্ত, মানে এক একটা মামলায় হাজার হাজার আসামি। ঠিক এটাই হয়েছে বিবিসির হেডলাইন, হাজার হাজার আসামি। এই হাজার হাজার আসামিটা তারা কিভাবে ফিল আপ করবে? তারা করবে যে আমাদের বিএনপির কর্মীদেরকে দিয়ে। আমার মনে করিয়ে দিতে হচ্ছে আজকের আলোচনায় যে ভুলে গেলে চলবে না, আমরা আজকে যে রাজনীতির কথা বলছি, অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলছি, এই গত 13 বছর ধরে যারা ক্ষমতায় আছে তারা কিভাবে হেফাজতের একটার পর একটা দাবি মেনে নিয়েছিল। পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা থেকে শুরু করে, আপনার ভাস্কর্য অপসারণ থেকে শুরু করে, তাদের এমন কোনো দাবি নাই যেটা মানা হয় নাই। আমাদের ভুলে গেলে চলবে না, জামায়াতে ইসলামের সাথে আওয়ামী লীগ বছরের পর বছর যুগপৎ আন্দোলন করেছে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য, এবং এখন তারা আবার তাদের সুবিধা মতো সেই তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়েছে। বলছিলেন সুবিধাবাদের রাজনীতি, এটা আওয়ামী লীগের চেয়ে ভালো কেউ জানে না। শিখতে হলে আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে। আপনারা কি আওয়ামী লীগের কাছ থেকে শিখে এরকম সুবিধাবাদী রাজনীতি করছেন? তাহলে যখন দরকার তখন হেফাজতের সঙ্গে, যখন দরকার তখন জামাতের সঙ্গে। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে বলছিলেন, আপনারা কি শিখেই তাহলে সেই রাজনীতিটা করছেন কিনা? কারণ আপনারাও জামাতের সঙ্গে জোটবদ্ধ। শিখতে আর পারলাম কই শারমিন, শিখতে পারলে তো হতোই। আওয়ামী লীগ যেমন একই সাথে বাম ডান
সর্বোচ্চ বাম সর্বোচ্চ ডান সব নিয়ে সংসার করছে, সাথে স্বৈরাচারও জি, আছে। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি কোথায় আপনাকে বলেন? ধন্যবাদ। বিএনপিও বাম দলগুলোকে অ্যাপ্রোচ করছে, কিন্তু বাম দলগুলো সেভাবে সাড়া দিচ্ছে না। এ নিয়ে আমরা সেদিনও আলোচনা করছিলাম। আমি আমিনুল ইসলাম আমিন আপনার কাছ থেকেও একটু জানতে চাই, আপনারা তো আসলে হেফাজতের পাঠ্যপুস্তকের সেই দাবি মেনে নেওয়ার কথা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এরকম দাবি আপনারা মেনেছেন, যেটি শিরিন আক্তার এমপি বলছিলেন যে পাঠ্যপুস্তকে যা আনা কথা ছিল, উচিত ছিল তা হয়নি, বরঞ্চ সাম্প্রদায়িক গোষ্ঠীর মানে দাবিতে এই কিছু কিছু বিষয় যোগ করা হয়েছে, বিয়োগ করা হয়েছে পাঠ্যপুস্তক থেকে। তাহলে আপনারা আসলে অসাম্প্রদায়িক, আপনারাও কি খানিকটা সুবিধাবাদী আচরণ করছেন কিনা, মানে দল হিসেবে আওয়ামী লীগও কি সুবিধাবাদী আচরণ করে কিনা? দেখুন শারমিন, আপনি রুমিন ফারহানার কাছে কিছু জানতে চেয়েছিলেন, আমি কিছু জানতে চেয়েছিলাম। উনি কিন্তু খুব কৌশল, উনি বলেছেন না আমি আইনের ছাত্রী, আপনাকে আবার তার সাথে সাক্ষী মানেছেন। সবসময় বলে আইনের একটি ফাঁক থাকে, ওই ফাঁক দিয়ে উনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উনি জবাব দিতে পারছেন না, কারণ জবাব দেওয়ার কিছুই নেই। উনি অনেক কথা বলেছেন হেফাজতকে নিয়ে। হেফাজতের মুফতি ওয়াক্কাসকে মন্ত্রী কে বানিয়েছিল, হেফাজতের শহীদুল ইসলামকে এমপি কে বানিয়েছিল, হেফাজতের আজিজুল হককে এমপি কে বানিয়েছিল, আওয়ামী লীগ বানায় নাই। উনি জামাতের কথা বলছেন, আমাদের সাথে জামাতের যুগপৎ আন্দোলনের কথা বলছেন। আচ্ছা, জামাতের সাথে যদি আমরা সংসার করতাম, তাহলে জামাতের দুজনকে বিএনপি মন্ত্রী বানিয়েছে, যারা রাজাকার শিরোমণি, রাজাকার সম্রাট মতিউর রহমান নিজামী এবং কাদের মোল্লা, আপনার ওদের সাধারণ সম্পাদক দুজনকে মন্ত্রী বানিয়েছে। তো আমরা যদি তাদের সাথে সংসার করতাম, আমরা তো 4 জনকে মন্ত্রী বানাতাম। ওদের সাথে সংসার করলে আমরা তাদেরকে কেন যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলালাম? এই উদ্ভট কথাগুলো নিয়ে একটি কথা বলছেন যে আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতার সপক্ষ শক্তি মনে করে। আরে রুমিন ফারহানা, আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতার সপক্ষ শক্তি মনে করে না। আওয়ামী লীগের নেতৃত্বে এটা স্বাধীন হয়েছে, এটা সবাই বিশ্বাস করে। এটা আপনার বাবাও বিশ্বাস করতেন, সমস্ত মানুষ বিশ্বাস করে। শুধু সপক্ষে শক্তি না, আওয়ামী লীগ তো নিয়ামক শক্তি ছিল স্বাধীনতা, সেই আপনি নিশ্চয় একমত হবেন। সুতরাং এইটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা না যেয়ে আপনি উদ্ভট অভিযোগ করছেন, হেফাজতের দাবির কথা বলছেন। আওয়ামী লীগ হেফাজতের কোন দাবিটা মেনেছে? আওয়ামী লীগ যেটা মনে করেছে যে হেফাজত অর্থাৎ বাংলাদেশে কমি লাইনে যারা পড়াশোনা করে তাদের একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশের ডেভেলপমেন্ট কাজে কোনো ভূমিকা রাখতে পারছে না। এই বাস্তবোচিত আলোচনায় তাদের মাদ্রাসা, তাদের শিক্ষা ব্যবস্থাকে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চায়। এখন তাদের এই স্বীকৃতি দান দেশের ভবিষ্যৎ, দেশ গড়ার ক্ষেত্রে কতটুকু কাজে আসবে না আসবে সেটা একটা পরবর্তীতে সমালোচনার বিষয় হতে পারে। কিন্তু হেফাজতের দাবি যদি আমরা মানতাম, হেফাজতের সাথে যদি আমরা এক হতাম, তাহলে তো আপনারা হেফাজতের 6 জনকে বানিয়েছিলেন, আমরা 3 জনকে বানিয়েছিলেন। আমিনুল ইসলাম আমিন একটা বিরতিতে যাব, কিন্তু পাঠ্যপুস্তক তো আবার তাদের রেকমেন্ডেশনেই পরিবর্তন করা হয়, সেটিও তো আছে। দুই একটা বিষয় যেগুলো আমি এগুলো বললে হয়তো আপনি মনে করতে পারেন যে আমাকে হয়তো আপনি, এখন আমাদের অবস্থা হচ্ছে কি, আমি যদি তাদের, যেমন ধরেন ওখানে কবি গোলাম মোস্তফার একটা কবিতা আমরা ছোটকালে পড়েছিলাম, এই কবিতাটা, কবি গোলাম মোস্তফার কবিতাটা বাদ দেওয়ার কি যৌক্তিকতা ছিল? এগুলো তো শুধু শুধু সরকারকে বিব্রত করার জন্য। আমি যখন এই কথাটা বলবো তখন আমাকে ব্যাখ্যা দেওয়া হবে আমি সাম্প্রদায়িক। আবার আমি যখন বলবো যে পবিত্র কোরআনে আল্লাহ কোথাও বলেনি উনি রব্বুল মুসলিমিন, উনি বলেছেন রব্বুল আলামিন, তারপরেও জঙ্গিরা মানুষকে হত্যা করতে উদ্যত হচ্ছে, এই কথাগুলো যখন আমি বলবো তখন আমাকে বলবেন আমি নাস্তিক। আমরা এই একটা অবস্থায় পড়ে গেছি। সেইভাবে বিবেচনা করলে কি আপনাদের চলবে? আপনারা সঠিক কাজটি করবেন যেহেতু সরকার আছেন। একটা বিরতিতে আমি যাচ্ছি, বিরতির পরে আমিনুল ইসলাম আমিন আমি আপনার কাছে ফিরছি বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমার জি আমিনুল ইসলাম আমিন, আপনার কাছে বলছিলাম যে ফিরে এসে প্রশ্ন করব। এই প্রশ্নটি আগে শুরু থেকেই করতে চাচ্ছিলাম যে মাননীয়, আপনিও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন সংখ্যাগুরু সংখ্যালঘু বলে বাংলাদেশে কিছু নেই, সবাই বাংলাদেশের নাগরিক, এবং এমন শাস্তি দেওয়া হবে কুমিল্লার ঘটনায় দায়ীদের যেন ভবিষ্যতে কেউ এরকম কাজ করবার সাহস না পায়। কিন্তু অতীতের ঘটনাগুলোতে কেন এমন শাস্তি দেওয়া হলো না যাতে এখনো এইরকম ঘটনা ঘটানোর সাহস কেউ মানে না পেত? এরকম শাস্তি কেন দেওয়া হলো না অতীতের ঘটনাগুলোতে? না, অতীতের ঘটনায় তো আপনি কোথায় শাস্তি দেওয়া হয়নি। ঘটনা হচ্ছে আপনি নিজে বললেন, যেমন রবিন ফারহানা আপনাকে সাক্ষ্য রেখে বললেন যে আপনি আইনের ছাত্র। অতীতের প্রত্যেকটা ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তদেরকে বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। এখন তারা জামিনে বেরিয়ে আছে। হ্যাঁ, এখন ধরেন জামিন যে দিচ্ছে, এখন জামিনের উপরে সরকার, বাংলাদেশে বলেন আপনি আইনের ছাত্রী, আপনি বলেন খুনের আসামির তো জামিন হয়। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে বিচার প্রক্রিয়াটা দ্রুত করার জন্য কিছু করা যায় কিনা। আমিও মনে করি এই জায়গাটাই আমাদেরকে আরো বেশি ভাবতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন
যে এত কঠিন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই কাজটি করার সাহস পাবে। এই জন্য বিচার প্রক্রিয়াটা আমাদেরকে দ্রুত করতে হবে, তখনই কিন্তু চোখের সামনে শাস্তিটা যখন মনে থাকবে তখন হয়তো এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তবে এখানে আমি যেটা মনে করি একটা রাজনৈতিক দল হিসেবে, যে যেমন শিরিন আপা বলছেন যে এখানে রাজনৈতিক সংস্কৃতির আমাদের যেমন চর্চার অভাব আছে, ঠিক তেমনি ভাবে বর্তমানে নানা মিডিয়ার কারণে, সোশ্যাল মিডিয়া সহ নানা মিডিয়ার কারণে কিছু ধর্মান্ধ মানুষের ধর্মের অপব্যাখ্যাটা অনেক বেশি কাজ করছে এই ফ্যানাটিজম তৈরি করার ক্ষেত্রে। এটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবা উচিত। আমি নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাদের প্রতি আহ্বান থাকবে না, আপনারা থাকবে যেন আপনারা এই দায়িত্বগুলো নিতে পারেন, যেহেতু আপনারাই এখন সরকারের মানে বা দায়িত্বে আছেন। অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম আমিন, অনেক ধন্যবাদ আপনাকে। আমি অনেক ধন্যবাদ। আমার কাছে খুব অল্প সময় আছে। রুমিন ফারহানা এমপি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেই রাজনৈতিক মানে স্বার্থের ঊর্ধ্বে কেন আপনারাও উঠতে পারেন না, দলগুলো উঠতে পারছে না, এই প্রশ্নটি আপনার কাছে করতে চাই। মানে যাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো, সাধারণ মানুষও তো এই মানে এই হামলার সাথে জড়িয়ে গেছে, তাদের প্রতি কোনো আহ্বানকে বিএনপি করছে? তাদের মানে যে আবেগে তারাও যে আহত হলো, তাদের সেখানে কি কোনো মানে বিএনপি কিছু করছে সেই জায়গাটিতে, নাকি শুধু স্বার্থে নিয়ে? জি রুমিন ফারহানা এমপি, বুঝতে পেরেছেন? আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ নয়। যুগ যুগ ধরে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করে এসছে। যতক্ষণ পর্যন্ত না কোনো রাজনৈতিক শক্তি তাদেরকে ইন্ধন দিচ্ছে বা তাদের ক্ষুদ্র কিছু গোষ্ঠী তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করছে ধর্মকে কার্ড হিসেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুবই শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়েই বাংলাদেশের মানুষ যায়। সুতরাং আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে একটি বিশেষ দল তাদের মদদে, তাদের সংস্থার মদদে, তাদের সংস্থার লোকদের দ্বারা, প্রশাসন দ্বারা এই ঘটনাগুলোকে ঘটানো হয়েছে এবং একেবারে স্থির ভাবে দেখা হয়েছে, নির্বিকার ভাবে দেখা হয়েছে যাতে ঘটনাগুলো ছড়িয়ে পড়তে পারে। সুতরাং সেই বিষয়ে নিশ্চয়ই আমরা দৃষ্টি আকর্ষণ করব। আমরা নাসিরনগরের কথা বলছিলাম, আমি মামলার কথা বলছিলাম, মামলার কথা সরিয়েই রাখি বা চার্জশিট দেওয়া বা জামিনের কথা যদি সরিয়েও রাখি, আপনি জানেন যে ইউপি নির্বাচন চলছে। সেই ইউপি নির্বাচনে নাসিরনগরের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত 3 জন আসামিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। হ্যাঁ, পরে তাদেরকে যখন নানা গণমাধ্যমে বিভিন্নভাবে সমালোচিত তারা হয়েছে, তখন তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে কিন্তু তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এটা অত্যন্ত অ্যালার্মিং। যখন এই ধরনের একটা ঘটনা ঘটে তখন কিন্তু একটা মেসেজ যায় যে এই বিষয়টিকে সরকারি দল যারা ক্ষমতায় আছে, যারা পুরো রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র তাদের হাতে, তারা যদি এই ঘটনাগুলো ভয়াবহতা, এই ঘটনাগুলোর গুরুত্ব যথাযথভাবে অনুভব করতে না পারে এবং তাদের পৃষ্ঠপোষকতায় মানে তারা হাত বাড়িয়ে দেয়, যারা সরাসরি যুক্ত, যাদের নাম সরাসরি আছে মামলায়, তাদেরকে মনোনয়ন দেয়, তখন কিন্তু মেসেজটা খুব ক্লিয়ার হয়ে যায়। এবং এই মেসেজটা ক্লিয়ার হয় বলেই কিন্তু মানুষ সাহস পায়, এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এবং 2012 সাল থেকে আমি যে হিসাব দিচ্ছি তার একটারও কিন্তু আজকে প্রায় 10 বছরের উপরে, তার একটারও পুরো রায় হয়ে, মামলার রায় হয়ে। জি রুমিন ফারহানা এমপি, সেই বিষয়টি আপনি স্পষ্ট করেছেন, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করছি আপনাদের দলের দায় কি, দায়িত্ব কতটা, সেই জায়গাটা আসলেই আমার মনে হয় আমিনুল ইসলাম আমিন, রুমিন ফারহানা এমপি আপনারা একটু হলেও এড়িয়েই যাচ্ছেন কিনা। আমি শিরিন আক্তার এমপি, আপনার কাছ থেকে একদম শেষ বক্তব্যটি জানতে চাই যে সেই সহাবস্থানের কোনো লক্ষণ কি এখন পর্যন্ত দেখেন? এখনো আমরা পাল্টাপাল্টি তো দেখে যাচ্ছি। পাল্টাপাল্টি দেখছি, সহাবস্থানের জায়গাটা নেই বললেই চলে, তবে এটা হবেও না যতক্ষণ পর্যন্ত না আমাদের বিশ্বাসের মধ্যে ফারাক করছে। যেমন একটু আগে যে কথাটি হলো যে সত্যিকার অর্থে আমরা একজনকে বিশ্বাস করি আর না করি, যেমন জামাতে ইসলামের সেই শীর্ষ খুনিরা যাদেরকে ফাঁসি দেওয়া হলো, তারা কিভাবে আসলে বিএনপির মন্ত্রিত্ব পেতে পারে? এখানে একটা রাজনীতি কাজ করেছে, সেই রাজনীতি কাজ যুক্ত করতে চাই এবং এই রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত বিএনপি ছাড়তে না পারবে সংকটগুলো আমাদের থেকেই যাবে। আমি আজকে 14 দল আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকলেও আজকে জনগণের মধ্যে করা দরকার একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য। সেই কাজগুলো থেকে কিন্তু আমরা অনেক ফারাকে থেকে যাচ্ছি। 2 সেকেন্ড রুমিন ফারহানা এমপি, 2 সেকেন্ড। বড় জরুরি হচ্ছে আমার সেই কাজটি করা। এই কাজটি যেমন শিরিন আক্তার এমপি, আপনাকে সঙ্গে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার মতো আমার মনে হয় সময় পাবো না, কোন ধরনের ব্যবস্থাই আমরা দেখতে চাই না এবং সেটাই আমাদের করা। ধন্যবাদ শিরিন আক্তার এমপি। 2 সেকেন্ড রুমিন ফারহানা।
আমি জাস্ট এক সেকেন্ড একটা কথা বলছি। 96 থেকে 2001 কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কি মুজাহিদ বা নিজামী যুদ্ধাপরাধী ছিল না? তারা যুদ্ধাপরাধী জি। হলো যখন তারা জামাত ধন্যবাদ দিয়ে রুমিন ফারহানা এমপি, BNP আপনাকে সঙ্গে ধন্যবাদ। জোটবদ্ধ হলো। ধন্যবাদ রুমিন ফারহানা এমপি, ধন্যবাদ জি। আপনাকে, ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম আমিন, ধন্যবাদ শিরিন আমাকে আক্তার এমপি, না আপনাকে আমাকে একটু বলতে দেবেন না রবীন্দ্র ফারহানার বক্তব্য শেষ করছি।